গুড ইভিনিং এভরিওয়ান। আজকের সেশনে আমরা ক্লাস 11 এর স্পেকট্রাম বই থেকে চ্যাপ্টার 1 এ তোমাদের ম্যাকবেথ রয়েছে। সেই ম্যাকবেথের আজকে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা জানবো। ভিডিওটি একটু লেংদি হবে, তো শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। দেখো কি রয়েছে চ্যাপ্টার 1। ওয়েন ডাঙ্কেন ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডাঙ্কেন স্কটল্যান্ডের রাজা ছিলেন, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, সেখানে একজন সাহসী সেনাপতি বাস করতেন। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম, যিনি উঁচু সম্মানে সম্মানিত ছিলেন থ্রু আউট স্কটল্যান্ড, স্কটল্যান্ড জুড়ে, ফর ইজ গ্রেট ভ্যালোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, যুদ্ধক্ষেত্রে তার মহান ভ্যালোর, ভ্যালোর মানে হচ্ছে সাহসিকতা বা বীরত্ব, অ্যান্ড স্কিল মানে দক্ষতা। ওকে, তাহলে এখান থেকে আমরা জানলাম ম্যাকবেথ যে সেনাপতি, এই সেনাপতি যুদ্ধক্ষেত্রে বিশাল বীরত্বের পরিচয় দিয়েছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, যার জন্য পুরো স্কটল্যান্ড জুড়ে তিনি বিখ্যাত ছিলেন বা সম্মানিত ছিলেন। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন হতে পারে? প্রথম প্রশ্ন আমরা এখান থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হু ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা কে ছিলেন। তাহলে প্রথম লাইনে আমরা কি পেয়েছি? ডাঙ্কেন ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে আমরা পেলাম ডাঙ্কেন। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তাহলে সে ছিল পূর্ণ রাজার এক কাছের আত্মীয়। তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে জেনারেলকে বোঝানো হয়েছে বা সেনাপতিকে বোঝানো হয়েছে। তারপরে কি রয়েছে? হি ওয়াজ ম্যাকবেথ, সে ছিল ম্যাকবেথ। তাহলে এখানে সেনাপতির নাম কি পেলাম? ম্যাকবেথ। দ্য থেন অফ গ্লেমিস, তাহলে ম্যাকবেথকে বলা হয়েছে গ্লেমিসের থেন। গ্লেমিস হচ্ছে স্কটল্যান্ডের একটি শহর এবং সেই শহরের থেন ছিলেন ম্যাকবেথ। থেন মানে কি? সেই শহরের শাসনকর্তা। অফ লেট, সম্প্রতি, হি ডিফিটেড এ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, সম্প্রতি সে পরাজিত করেছিল একটি প্রতিদ্বন্দ্বী আর্মিকে, যারা অনেক সংখ্যায় ছিল। সেই আর্মিটাকে সাহায্য করেছিল নরওয়ের একদল সৈন্যদল। ওকে, তাহলে নরওয়ে ছিল, তোমরা সবাই জানো নরওয়ে, নরওয়ের সৈন্যদল স্কটল্যান্ডকে আক্রমণ করেছিল। আক্রমণ করার পর ম্যাকবেথ সেই দলটাকে পরাজিত করেছিল। হি এমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। এবার এখান থেকে দেখবে যে এই লাইনটির মধ্যে কি রয়েছে, একটা কম্পারিজন, একটা মেটাফরিক্যালি কিছু বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? যে ম্যাকবেথকে ভ্যালোরস মিনিয়ন বলা হয়েছে, অর্থাৎ সাহসিকতার বা বীরত্বের দাস বলা হয়েছে, আর বেলোনার ব্রাইডগ্রুম অর্থাৎ বেলোনার পাত্র হিসেবে বলা হয়েছে। কেন? কারণ বেলোনাকে, বেলোনা হচ্ছে তোমরা জানবে রোমান মাইথোলজিতে যুদ্ধের দেবী ছিলেন বেলোনা। ওকে, তো যুদ্ধের দেবীকে তিনি সন্তুষ্ট করেছিলেন তার যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা এবং সাহসিকতার দ্বারা। সেজন্য ম্যাকবেথকে ভ্যালোরস মিনিয়ন বলা হয়েছে আর বেলোনাস ব্রাইডগ্রুম বলে মেটাফরিক্যালি বোঝানো হয়েছে। হিজ ভ্যালোর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ট্রি। এবার তার যে ভ্যালোর রয়েছে মানে বীরত্ব, অ্যান্ড কারেজ মানে সাহস, ডিমান্ডেড মানে দাবি করেছিল, প্রেইজ, প্রেইজ মানে কি? প্রশংসা। ওকে, তার বীরত্ব এবং সাহস প্রশংসা দাবি করেছিল সকলের কাছ থেকে, মানে সে যে বীরত্বের মতো কাজ করেছিল সেটা সকলেই প্রশংসা করেছিল। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা কি পেলাম? তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা ম্যাকবেথের পরিচয় পেলাম। ম্যাকবেথকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? স্কটল্যান্ডের রাজা কে ছিলেন, আর ম্যাকবেথ কিভাবে সেই সৈন্য দলকে হারিয়েছিল, সেগুলো আমরা প্রথম প্যারাগ্রাফে পেয়ে গেলাম। ওকে, এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসবো। দ্য টু স্কটিশ জেনারেল, দুজন স্কটল্যান্ডের জেনারেল রয়েছে যাদের আমরা নাম পাবো ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হু ওয়ার দ্য টু স্কটিশ জেনারেলস ইন দ্য ড্রামা ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথ ড্রামাতে দুজন স্কটল্যান্ডের জেনারেল কারা কারা ছিল? তাহলে আমরা প্রথমে কি পাবো? দ্য ফার্স্ট ওয়ান ইজ ম্যাকবেথ অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ ব্যাংকো। ওকে, সো দে ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, তারা সেই বিশাল যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল, যুদ্ধ করে ফিরছিল। মনে রাখবে, দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, যখন তারা যুদ্ধ করে ফিরছিল সেই সময় পরিবেশটা কেমন ছিল? সেখানে থান্ডার হচ্ছিল, বজ্রপাত, অ্যান্ড লাইটনিং বিদ্যুৎ। ওকে, অন দা ওয়ে মানে পথে, যখন তারা আসছিল সেই পথে কি হলো? দে ওয়ার স্টপ, তাদেরকে থামানো হলো, বাধা দেওয়া হলো। কার দ্বারা? বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটি রূপের অদ্ভুত চেহারা, দ্যাট লুক লাইক ওমেন, যাদেরকে দেখতে মহিলাদের মতো লেগেছিল, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বেয়ার্ডস, শুধুমাত্র তাদের দাড়ি ছিল। ওকে, তাহলে মহিলাদের জেনারেলি দাড়ি থাকে না, কিন্তু সেই অদ্ভুত চেহারার রূপগুলোর যাদের মহিলাদের মতো দেখতে ছিল তাদের কিন্তু দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, এবং তাদের কোচকানো চামড়া, অ্যান্ড হোয়াইট ড্রেসেস, এবং বন্য পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে দেখতে লেগেছিল পৃথিবীর বাইরের কোনো প্রাণী। ওকে, তাহলে সেই তিনটে যে অদ্ভুত চেহারার রূপ ছিল
তাদেরকে পৃথিবীর বাইরের প্রাণী বলে মনে হয়েছিল। কেননা কারণ তাদের দাড়ি ছিল আর বন্য পোশাক ছিল এবং ওয়াইল্ড স্কিন ছিল, অর্থাৎ উইদার্ড স্কিন ছিল। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল, তারা গাইছিল। তাহলে কি বলে গাইছিল, কি গান গাইছিল পরে দেওয়া আছে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ওভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। বলেছে ভালোই মন্দ, মন্দই ভালো, যেটা সে কুয়াশা এবং নোংরা বাতাসের মধ্য দিয়ে রয়ে যায়। তো এখানে যে তিনটি অদ্ভুত চেহারার রূপ ছিল তারা আসলে পেতনি ছিল। ওকে, সে পেতনিগুলো যে গানগুলো গাইছিল সে গানের মধ্যে ইকুইভোক্যাল কোনো মিনিং ছিল, অর্থাৎ দ্বর্থক, যেটার মানে দুটো বোঝাবে এরকম কোনো মিনিং ছিল। তারা এখানে বোঝাতে চেয়েছে যে সামনে যেটা ঠিক মনে হচ্ছে সেটা সঠিক নাও হতে পারে, অথবা যেটা ভুল মনে হয় সেটা সঠিক হতেও পারে। ওকে, তো এরকম গান তারা গাইছিল। এবার আমরা তার পরের প্যারাগ্রাফে চলে যাব। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা দেখলো দুজন সেনাপতিকে, দ্য ফার্স্ট উইচ, প্রথম পেতনিটি, স্যালিউটেড ম্যাকবেথ, ম্যাকবেথকে স্যালিউট করেছিল উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস। তাহলে ম্যাকবেথকে গ্লেমিসের থেন টাইটেলে তাকে স্যালিউট করেছিল, মনে রাখবে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, উইচ স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস। তাহলে তোমাদের আনসার কি হবে? দ্য ফার্স্ট উইচ, মনে রাখবে। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. এরকম প্রাণীদের দ্বারা সেই সেনাপতি নিজেকে পরিচিত মনে করে সে চমকে গেল। তখন জেনারেল অর্থাৎ ম্যাকবেথের কাছে মনে হলো যে এই অদ্ভুত চেহারার প্রাণীগুলো আমাকে কিভাবে চেনে, যারা আমাকে নাম ধরে ডাকলো, যারা আমাকে স্যালিউট করলো, আমাকে গ্লেমিসের ফেন বলে পরিচয় দিল, তাহলে আমাকে কিভাবে জানে, এটা জেনে সে চমকে গেল। কে চমকে গেল? ম্যাকবেথ, মনে রাখবে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসেস হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার। এবার তৃতীয় পেতনিটি ম্যাকবেথকে কাউডারের থেন বলে পরিচয় দিয়েছিল। তাহলে কে কাকে কি বলে পরিচয় দিল এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবেই হবে। ওকে, তারপরে দেখবে কি রয়েছে, টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটাতে তার কোনো ছলনা বা ভান ছিল না। মানে সে ছলনা করেনি যে না সে কোডরের যে থেন সেটা নিয়ে ওর কোনো দুশ্চিন্তা ছিল না বা সংশয় ছিল না। ওকে, অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয়টি অর্থাৎ তৃতীয় পেতনিটি ম্যাকবেথকে বলেছিল, কি বলেছিল? ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, বলেছে এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। তাহলে স্কটল্যান্ডের রাজা বর্তমানে কে রয়েছেন? ডানকেন। তৃতীয় পেতনিটি কি বললো? যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। সাচ এ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, বলছে এরকম একটা প্রফেটিক, প্রফেটিক মানে ভবিষ্যৎবাণীর মতো, গ্রিটিং মানে অভিনন্দন, ওকে, বা সম্ভাষণ। তাহলে এরকম একটা ভবিষ্যৎবাণীর মতো সম্ভাষণ তাকে খুব ভালো করে অবাক করে দিবে। ফর হি নিউ, কারণ সে জানতো, দ্যাট যে অ্যাজ লং অ্যাজ দ্য কিং সানস সার্ভাইভ, যতদিন অবধি বা যতক্ষণ অবধি রাজার ছেলেরা জীবিত থাকবে বা বেঁচে থাকবে, সার্ভাইভ মানে কি? বেঁচে থাকবে। হি কুড স্কেয়ারসলি হোপ, সে আশাই করতে পারবে না, টু সাকসিড টু দ্য থ্রোন, মানে সিংহাসন দখল করে নেওয়ার, তাই তো? তাহলে রাজার ছেলেরা জীবিত থাকতে একজন সেনাপতিকে কেন সিংহাসন দেবে, তাই তো? তো এরকমটা কিন্তু ম্যাকবেথ কখনোই আশা করতে পারবে না। বাই দিস টাইম, ইতিমধ্যে বা ওই সময়ের মধ্যে, ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো, ব্যাংকো জানতে আগ্রহী ছিল, কৌতূহলী ছিল। কিউরিয়াস মানে কৌতূহলী ছিল। দ্য রিজন ওয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, হোয়ারএস দে কিন্ডেলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, যেখানে তারা তার প্রিয় বন্ধুর মনে আলো প্রজ্বলিত করেছিল বা সজাগ করে তুলেছিল। তার মানে কি, দুজন সেনাপতি রয়েছে, একজন হচ্ছে ব্যাংকো আর একজন হচ্ছে ম্যাকবেথ। তো ব্যাংকোর নামে পেতনিরা কিছু বলছে না, শুধুমাত্র ম্যাকবেথের নামেই বলছে। এটা শুনে ব্যাংকো জানতে আগ্রহী হলো যে কি কারণ, যে কারণের জন্য পেতনিগুলো ব্যাংকোর নামে কিছু বলছে না, তার বন্ধুর নামে বলছে। তো এই কারণ জানার জন্য আগ্রহী হয়ে পড়লো কে? ব্যাংকো। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাংকো, তাই পেতনিগুলো ব্যাংকোর দিকে ঘুরলো। এবার দেখবে ম্যাকবেথ থেকে এবার ওরা ব্যাংকোর দিকে ঘুরলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললো, ইন সামওয়াট রিডলিং টার্মস, কিছুটা ধাঁধার মতো করে বললো। কি বললো? টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, বলেছে ম্যাকবেথের চেয়ে কম হওয়া এবং বড়, নট সো হ্যাপি, যথেষ্ট সুখী নয়, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু অনেক বেশি সুখী। তার মানে এই কথাটার মাধ্যমে অর্থাৎ এই ধাঁধাটির মাধ্যমে পেতনিগুলো বোঝাতে চেয়েছে যে ব্যাংকোর জীবনে ভালো কিছু হতে চলেছে, ম্যাকবেথের জীবনে তেমনটা হবে না। দে অলসো প্রফেসাইজড, তারা এও ভবিষ্যৎবাণী করেছিল, প্রফেসাইজড মানে ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট যে
অলদো ব্যাংকো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যাংকো স্কটল্যান্ডের রাজা হিসেবে রেইন করতে পারবে না, অর্থাৎ শাসন কার্য পরিচালনা করতে পারবে না, ইয়েট তবুও হিজ সাকসেসার্স, তার পূর্বপুরুষ বা উত্তর পুরুষরা, উড বি দ্য কিংস, কি হবে, রাজা হবে। দেখো ব্যাংককে কি বললো, যে ব্যাংকো রাজা হতে পারবে না কিন্তু তার পূর্বপুরুষরা রাজা হবে, এটা কে বললো, পেতনিগুলো বললো। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার, তারপরে তারা সেই হালকা বাতাসের দিকে গেল, অ্যান্ড ভ্যানিশড, এবং উধাও হয়ে গেল। কারা উধাও হয়ে গেল, সে পেতনিগুলো। বাই হুইচ, যার দ্বারা দ্য জেনারেলস রিয়েলাইজড, সেই সেনাপতি দুটো বুঝলো বা উপলব্ধি করলো, কি উপলব্ধি করলো, দ্য ওয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, সেই অদ্ভুত বোনেদেরকে পেতনি বলে উপলব্ধি করলো। কারণ পেতনিরা হঠাৎ করে গায়েব হয়ে গেল, উধাও হয়ে গেল, তখনই দুজন সেনাপতি বুঝলো যে না, এরা হচ্ছে পেতনি, তাই তো। তারপরে দেখবি, while they stood there pondering on the strangeness of this adventure, যখন তারা সেখানে দাঁড়িয়েছিল, পন্ডারিং করছিল মানে গভীর ভাবে ভাবছিল যে এই অদ্ভুত ব্যাপার, স্ট্রেঞ্জনেস মানে কি, অদ্ভুত অবস্থা সম্পর্কে ভাবছিল, অফ দিস অ্যাডভেঞ্চার মানে এই দুঃসাহসিক কাজ যে হলো, এই এর মধ্যে অদ্ভুততার কি রয়েছে, এগুলো নিয়ে যখন তারা ভাবছিল, দেয়ার অ্যারাইভ সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, তখন রাজার তরফ থেকে বা রাজার কাছ থেকে কিছু দূত এলো। দূত মানে কি, যারা মেসেঞ্জার, ওকে, মেসেজ নিয়ে তারা এলো, হু ওয়ার এম্পাওয়ার্ড, যাদের ক্ষমতা দেওয়া হয়েছিল, টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডার, যে তারা কি করবে, ম্যাকবেথকে দেবে, কি দেবে, কাউডারের থেনের টাইটেল। তাহলে এখানে কাউডারের থেনের টাইটেল কে দেবে, সেই এনভয়েস যারা রাজার তরফ থেকে বা রাজার কাছ থেকে এসেছিল। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার wrapped in amazement, বলেছে এটা, এই ঘটনাটা এত মিরাকুলাসলি অর্থাৎ অলৌকিক ভাবে ঘটেছিল বা সামঞ্জস্য ছিল সেই পেতনিদের ভবিষ্যৎবাণীর সাথে, তাই তো, যে ম্যাকবেথ সেখানে দাঁড়িয়ে পড়লো, অবাক হয়ে ভাবতে লাগলো, আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, তখন ম্যাকবেথ মেসেঞ্জারদের সম্ভাষণে কোনো সাড়া দিল না। তাহলে এখানে দেখবে আমরা এনভয়েসের নাম পেয়ে যাব, রস অ্যান্ড অ্যাঙ্গুস, ওকে, মনে রাখবে রস অ্যান্ড অ্যাঙ্গুস। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কাউডারশিপ, তাহলে আশা বাড়তে লাগলো তার মনে, কেন, কারণ সে কাউডারশিপের থেন হতে চলেছে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং, এবং সে তখন ভাবছিল, অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, তৃতীয় পেতনির ভবিষ্যৎবাণীর কথা ভাবছিল। তাহলে তৃতীয় পেতনিটি কি ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট ম্যাকবেথ উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, বলেছিল তো, সেটা সম্পর্কে ম্যাকবেথ ভাবতে লাগলো। টার্নিং টু ব্যাংকো, এবার কি করলো, ব্যাংকোর দিকে ঘুরলো, হি সেড মানে সে বললো, সে বলতে ম্যাকবেথ, ম্যাকবেথ বললো, ডু ইউ নট হোপ, তুমি কি আশা করো না, দ্যাট যে ইয়োর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, যে তোমার ছেলেরা ভবিষ্যতের রাজা হবে, তুমি কি এটা চাও না বা আশা করো না। সিন্স, যখন থেকে, হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, যখন থেকে পেতনিগুলো আমাকে প্রমিস করেছে, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, সেটা খুবই আশ্চর্যকর ভাবে আমার কাছে চলে এসেছে। দ্যাট হোপ, সেই আশা, রিপ্লাইড ব্যাংকো, এবার ব্যাংকো উত্তর দিল, মাইট এনকিন্ডেল ইউ, ওই আশাটা তোমাকে আলোড়িত করবে বা মনে আশা জাগাবে, টু এইম অ্যাট দ্য থ্রোন, মানে সিংহাসনের দিকে এগিয়ে যেতে, মানে সিংহাসনের দিকে লক্ষ্য রাখতে, তুমি সিংহাসনে বসবে, তো সেদিকে এইম করতে, সেই আশাটা তোমাকে জাগিয়ে তুলবে, এনকিন্ডেল করবে। বাট অফেন টাইমস, কিন্তু প্রায়শই, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, এই অন্ধকারের মন্ত্রীরা, তাহলে এখানে মিনিস্টার্স অফ ডার্কনেস বলতে কাদের বোঝানো হয়েছে, সেই পেতনিদের বোঝানো হয়েছে। টেল আস ট্রুথস ইন লিটল থিংস, বলেছে আমাদের ছোট ছোট জিনিসের মধ্যে সত্যি কথা বলে, টু বিট্রে আস, আমাদেরকে বিট্রে করার জন্য, বিট্রে মানে কি, প্রতারণা করার জন্য, তাই তো, বোকা বানানোর জন্য। ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকোয়েন্সেস, দারুণ ফলাফলের কাজে আমাদেরকে বিট্রে করে, মানে কি, ধরো তুমি কোনো বড় কাজ করবে, বিশাল কোনো কাজ করবে, এবার সেই কাজ করার আগে তোমাকে ছোট ছোট কাজের মধ্যে তোমাকে সত্যি কথা বলে দেবে, বাকি কাজগুলোতে মিথ্যা কথা বলবে, কারণ তুমি পুরোপুরি তাদের কথায় বিশ্বাস করে ফেলেছো, শুধুমাত্র তোমাকে বিট্রে করার জন্য, সিডিউস করার জন্য, যার পরিণতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। হাউ এভার, যাই হোক, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস, এবার দেখবে পেতনির ভবিষ্যৎবাণীগুলো কি হলো, হ্যাড সাঙ্ক ইনটু ডিপ, হ্যাড সাঙ্ক টু ডিপ ইনটু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ, ম্যাকবেথের মনে দারুণভাবে গেঁথে গেল। তার মানে পেতনিগুলো যে ভবিষ্যৎবাণী করলো, সেই ভবিষ্যৎবাণীর কথাগুলো ম্যাকবেথের মনে একেবারে গেঁথে গিয়েছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, এবার ম্যাকবেথ তার ওয়াইফকে বলল, অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস,
তিনজন পেত্নীর অদ্ভুত প্রেডিকশন ভবিষ্যৎবাণীর কথা তার স্ত্রীকে বলল। অ্যান্ড অলসো ইজ পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং আরো কি বললো যে এই ভবিষ্যৎবাণীর আংশিক সম্পূর্ণতার ব্যাপারে, মানে ভবিষ্যৎবাণী তো কিছুটা সত্যি হয়েছিল, তাহলে কোনটা সত্যি হলো? দুজন মেসেঞ্জার এসেছিল, দুজন মেসেঞ্জার এসে কি বললো যে আমরা এসেছি তুমি কাউডারের ফেন হবে বলে, তাই তো? তার মানে কিছুটা তো সত্যি হলো, যেটা সেকেন্ড উইস বলেছিল, মনে রাখবে। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যের উপর অনুপ্রাণিত করলো। হু ফেল্ড কম্পাংশন, যে সহানুভূতি মানে যে অনুশোচনা অনুভব করেছিল, ঠিক আছে? কম্পাংশন মানে কি? অনুশোচনা। অ্যাট দ্য থটস অফ ব্লাড, রক্তের চিন্তাতে সে অনুশোচনা অনুভব করেছিল। কেন? কারণ ডাঙ্কেনকে তাহলে হত্যা করতে হবে যদি সে স্কটল্যান্ডের সিংহাসনে বসে। তো এই হত্যালীলার জন্য সে অনুশোচনা অনুভব করতে লাগলো। কে? ম্যাকবেথ। এদিকে ওর ওয়াইফ লেডি ম্যাকবেথ কি করলো? ওকে ইনস্টিগেট করতে লাগলো, প্রভোগ করলো যে না তুমি যাও, কাজটা করো, রাজা হতে হবে তো। তারপরে she did not cease to represent the murder of the king। এবার সে কি করেনি? সে এই রাজাকে হত্যা করার যে পরিকল্পনা সেটা কিন্তু সে থামায়নি। সিস মানে স্টপ করা, ঠিক আছে? কে? লেডি ম্যাকবেথ, মনে রাখবে। অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, এবং সেটাকে একটা স্টেপ বলেছে, একটা ধাপ বলেছে, যেটা একদমই নেসেসারি ছিল, প্রয়োজনীয় ছিল, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। যদি সেই তোষামতকারী ভবিষ্যৎবাণীগুলোকে সম্পূর্ণ করতে হয় তাহলে তো রাজাকে হত্যা করতেই হবে, তাই তো? তো সেই হত্যা করাটাও একটা কিন্তু স্টেপ ছিল, যে স্টেপটা লেডি ম্যাকবেথ নিয়েছিল। ইট হ্যাপেন্ড দ্যাট, এটা ঘটেছিল যে অ্যাট দিস টাইম, এই সময়ে, কিং ডাঙ্কেন কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল। রাজা ডাঙ্কেন ম্যাকবেথের ক্যাসেলে ভ্রমণ করতে এসেছিল। ক্যাসেল মানে কি? রাজপ্রাসাদ। অ্যালং উইথ হিজ টু সানস, তার দুজন ছেলে সমেত। ডাঙ্কেনের দুজন ছেলে রয়েছে, আমরা জানবো ছেলে দুজনের নাম কি কি। ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন। একজন হচ্ছে ম্যালকম, আরেকজনের নাম হচ্ছে ডোনাল্ড বেইন। অ্যান্ড নিউমেরাস ফ্রেন্ডস, প্রচুর শাসনকর্তা। অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ এগেইনস্ট দ্য রেবেলস। এবং আরো কিছু অ্যাটেন্ডেন্টস এসেছিল, সহকর্মী এসেছিল, যারা ম্যাকবেথকে সম্মানিত করবে তার জয়ের জন্য। কাদের বিরুদ্ধে? সে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে, যাদের ম্যাকবেথ প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়ে দিয়েছিল। এবার জয় হয়ে যখন সে ফিরে এলো, ফিরে আসার পরে ডাঙ্কেন, তার দু ছেলে, কিছু অ্যাটেন্ডেন্টস, কিছু ফ্রেন্ডস, সবাই মিলে ম্যাকবেথকে অনার, সম্মান জানানোর জন্য ম্যাকবেথের ক্যাসেলে চলে এলো। ওকে। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথের ক্যাসেল, রাজপ্রাসাদের নাম পেলাম ইনভারনেস। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নেম দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের ক্যাসেলের নাম বলো বা লেখো। তখন তোমরা কি বলবে? ইনভারনেস। তোমাদের তো অপশন থাকবেই, অপশন দেখে তোমরা কারেক্ট করে দেবে। ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন এ হিল, সেই ইনভারনেস একটি হিলের উপরে অবস্থিত ছিল। সিচুয়েটেড মানে কি? অবস্থিত ছিল। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং সেখানে বাতাস ছিল খুবই মিষ্টি এবং স্নিগ্ধ বা মনোরম বাতাস। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোস অর দ্য মার্লেস হ্যাড বিল্ট আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং। তাহলে সেখানে সোয়ালো পাখি, মার্লেট পাখিদের বাসা সেখানে ছিল। কোথায় ছিল? সে বিল্ডিং এর যে কার্নিশ আছে, কার্নিশের যে সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টের আনাচে কানাচে সে সোয়ালো পাখি, কিছু মার্লেট পাখি সেখানে তারা বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, এবার দেখবে রাজা দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। অ্যাজ হি এন্টার দ্য প্যালেস, যেহেতু তিনি প্যালেসে অর্থাৎ সে রাজপ্রাসাদে এন্টার করেছিলেন, প্রবেশ করেছিলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র সেই রাজপ্রাসাদের ভালো বা সুন্দর পরিবেশের জন্য নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হস্টেস লেডি ম্যাকবেথ। রাজা ডাঙ্কেন সেখানে যাওয়ার পরে লেডি ম্যাকবেথ তাদের খুবই সম্মান করলেন, তাদের মনোযোগ দিলেন, তাদের সময় দিয়েছিলেন। এতে রাজা ডাঙ্কেন অনেক বেশি খুশি হয়েছিলেন। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং হার ট্রিচারাস পারপাসেস। এবার এখানে বলেছে লেডি ম্যাকবেথ কি করেছিল? তার দুষ্টামিপূর্ণ উদ্দেশ্যগুলিকে ক্যামোফ্লেজ করার জন্য, অর্থাৎ ছদ্মবেশ বা ঢেকে রাখার জন্য বা দমন করার জন্য কিছু কৌশল ডেভেলপ করেছিল, কিছু কৌশল আয়ত্ত করেছিল। কিভাবে? উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট, হাসি এবং মুগ্ধকর শিষ্টাচার বা ব্যবহারের মাধ্যমে। টায়ার্ড অফ হিজ লং জার্নি, তার দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, এবার রাজা কি করলেন? তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এবার কখন তিনি ঘুমোতে গেলেন? মধ্য রাত্রে। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, বলেছে সেই অর্ধেক রাত্রি অর্থাৎ অর্ধেক পৃথিবী দেখে মনে হয়েছিল যে তারা মৃত, অর্থাৎ সবাই ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস, এবং বলেছে যে খারাপ খারাপ স্বপ্ন সেই ঘুমন্ত লোকের
মনকে অ্যাবিউজ করেছিল, অর্থাৎ ঘুমন্ত লোকেদের মনে খারাপ চিন্তা ভাবনা জাগ্রত হয়েছিল। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। এবার বলেছে যে সেখানে শুধুমাত্র নেকড়ে বাঘ এবং হত্যাকারীরা ছাড়া বাইরে কেউ ছিল না শিকার করার জন্য। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। বলেছে এই সময়ই লেডি ম্যাকবেথ ওক আপ করলেন, জেগে উঠলেন। তিনি কি করবেন? প্লট করবেন, অর্থাৎ একটা ষড়যন্ত্র করবেন রাজাকে হত্যা করার। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাট হোয়াট টাইম ডিড লেডি ম্যাকবেথ ওয়েক আপ। ওকে, তাহলে লেডি ম্যাকবেথ কখন জেগে উঠেছিলেন? টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, অর্থাৎ রাজাকে হত্যা করার চক্রান্ত করার জন্য। তাহলে কখন? ইন দ্য মিডল অফ নাইট, মধ্যরাত্রিতে। she would not have undertaken a deed so abhorrent to her sex। এবার বলেছেন যে মহিলাটি তার সেক্স অর্থাৎ তার যে লিঙ্গ, অর্থাৎ তিনি মহিলা হয়ে এরকম জঘন্য কাজ তিনি গ্রহণ করতেন না। and she was well aware of her husband's nature, এবং তিনি স্বামীর প্রকৃতি বা স্বামীর স্বভাব সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন। that was too full of the milk of human kindness to execute a contrived murder। যিনি ছিলেন মানুষের দয়ার পাত্র, যে তিনি সেই চক্রান্তকারী মার্ডারটাকে সম্পাদনা করতে পারবেন না। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? এখানে ম্যাকবেথের সম্পর্কে বলা হয়েছে যে ম্যাকবেথ খুবই দয়ার পাত্র, যে সে সেরকম মার্ডার করতে পারবে না। তো এই ব্যাপারটা লেডি ম্যাকবেথ খুব ভালো করেই জানতেন। She knew that her husband was ambitious। তিনি জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী ছিল। But he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition। কিন্তু সে প্রস্তুত ছিল না এরকম অপরাধ করার, অর্থাৎ অপরাধ মানে গুরুতর অপরাধ করার জন্য সে প্রস্তুত ছিল না। She had own his consent about the murder। সেই মার্ডারের ব্যাপারে, অর্থাৎ সেই হত্যার ব্যাপারে সে তার স্বামীর মতামত নিয়ে নিল। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু মহিলাটি তার স্বামীর পরিকল্পনা বা সংকল্প নিয়ে সন্দেহ করেছিল, যে স্বামীর মতামত যে কোনো সময়ে চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যান্ড শি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস। তিনি এই বিষয়ে ভয় পেলেন যে তার স্বামীর স্বাভাবিক কোমলতা মনের দিক থেকে সেটা যে কোনো সময় তার উদ্দেশ্যটাকে ডিফিট করতে পারে বা বিগড়ে দিতে পারে। ওকে, সো আর্মড উইথ এ ড্যাগার, তাই হাতে একটি ড্যাগার নিয়ে she approached the king's chamber। এবার মহিলাটি কি করলেন? সেই ডাঙ্কেন যে আছে ওনার চেম্বারের দিকে চলে গেলেন। there she found Duncan is sound sleep। তারপর তিনি সেখানে দেখলেন ডাঙ্কেন ঘুমাচ্ছিলেন। and as she viewed him earnestly, এবং যখন তিনি তাকে খুবই সামনাসামনি খুবই গভীর ভাবে দেখলেন, কে দেখলেন? লেডি ম্যাকবেথ ডাঙ্কেনকে সামনে গিয়ে ভালো করে দেখলেন। there was something in his face which resembled her own father। অর্থাৎ লেডি ম্যাকবেথ যখন ডাঙ্কেনের মুখটাকে ভালো করে দেখলেন, তখন তার মুখের মধ্যে নিজের বাবাকে তিনি দেখতে পেলেন। লেডি ম্যাকবেথের কাছে ডাঙ্কেনকে ওনার বাবার মতো মনে হয়েছিল। দাস শি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার। তো এইভাবে কি হলো? সে আর এগিয়ে যাওয়ার সাহস পেল না বা তার সাহসে কুলোলো না। শি রিটার্নড টু কনফার উইথ হার হাজবেন্ড। এবার মহিলাটি কি করলেন? তিনি যখন কিং ডাঙ্কেনকে হত্যা করতে পারলেন না, এবার তিনি তারপরে তার স্বামীর কাছে ফিরে এলেন। হি থট, তখন তার স্বামী ভাবলো, অর্থাৎ ম্যাকবেথ ভাবলো, দ্যাট যে দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার। অর্থাৎ সেই হত্যার পেছনে অনেক শক্তিশালী কোনো রিজন রয়েছে, কোনো কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডাঙ্কেন। ম্যাকবেথ শুধুমাত্র একজন সাবজেক্ট নন, অর্থাৎ একজন প্রজা নন, তার পাশাপাশি তিনি একজন ডাঙ্কেনের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। বিসাইডস, পাশাপাশি, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং। এবার তিনি বলেছেন যে তিনি রাজার একজন হোস্ট ছিলেন। হোস্ট মানে এখানে তুমি ধরে নেবে আত্মীয়। ওকে, বিসাইডস, পাশাপাশি, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, সে রাজার একজন হোস্ট ছিলেন, অর্থাৎ রাজার যে কোনো ব্যাপারে তিনি আয়োজন করতেন, অ্যারেঞ্জ করতেন। ওকে, অর্গানাইজারও ছিলেন। So his duty would be to protect the king from the threats of the murderer। তাই তার কর্তব্য হত্যাকারীদের হাত থেকে রাজাকে রক্ষা করা। Nor to bear the dagger himself। ম্যাকবেথ এখানে ভাবলেন যে তিনি নিজে ড্যাগারটা তুলে নেবেন না। He also considered how just and merciful a king this Duncan had been। এবার ম্যাকবেথ কি ভাবলেন? ম্যাকবেথ ভাবলেন যে রাজা কতটা সঠিক এবং কতটা দয়াপূর্ণ রাজা ছিলেন। How clear of offense to his subjects। এবার তিনি বলেছেন যে রাজা তার প্রজাদের প্রতি কতটা মানে অফেন্স মুক্ত, অর্থাৎ অপরাধ মুক্ত। ওকে, হাউ লাভিং টু দ্য নোবিলিটি, এবং তিনি তার অভিজাত সম্প্রদায়ের প্রতি কতটা স্নেহ পরায়ণ। দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এবং যার জন্য তার যে প্রজারা বাধ্য যে তার মৃত্যুর প্রতিশোধ নেবে। অর্থাৎ এখানে ম্যাকবেথ ভাবলেন
যদি রাজাকে মেরে ফেলা হয় তাহলে তো তার প্রজারা কি করবে, তার মৃত্যুর প্রতিশোধ নেবে। মোর ওভার, সর্বোপরি, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, অর্থাৎ রাজার আনুকূল্যে বা রাজার অনুগ্রহে কি হলো, ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। তাই বলেছে ম্যাকবেথ সবার উপরে চলে গেল, সমস্ত লোকেদের চোখে, সমস্ত ধরনের লোকের চোখে ম্যাকবেথ উঁচু সম্মানে দাঁড়িয়েছিল। And how would those honors be stained by the reputation of so foul a murder? কিভাবে সেই সম্মানগুলোকে কলঙ্কিত করা যাবে শুধুমাত্র এরকম খারাপ মার্ডারের রেপুটেশনটাকে নষ্ট করার মাধ্যমে, অর্থাৎ সেই সুনামটাকে নষ্ট করার মাধ্যমে সম্মানগুলোকে নষ্ট করা যাবে, এই নিয়ে কিন্তু ম্যাকবেথ ভাবতে লাগলো। ওকে, তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করলাম। এটা পার্ট ওয়ানে থাকবে, বাকি অংশটুকু আমরা পার্ট টু তে কমপ্লিট করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবার কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লাইক করবে, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তাহলে দেখা হচ্ছে ম্যাকবেথের ফাইনাল পার্টে আমরা বাকি অংশটুকু কভার আপ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।